তারা যদি চাইতো ইউনূস ইলেকশন দেবে না, 5 বছর থাকুক, সে তো দুনিয়াদারি কিছু চিন্তা করতো না, থেকে যাইতো। আমার কথা হচ্ছে যে প্রতিহিংসা বাদ দিতে হবে, প্রতিহিংসা দিয়ে রাজনীতি করতে হবে, এবং আওয়ামী লীগ নিজেদের শুধরাইতে হবে, এবং এই যে পারিবারিক তান্ত্রিক রাজনীতিরও সুযোগ নাই, এগুলো মাথা থেকে ফেলে নতুন করে তাদেরকে রাজনীতিতে আসতে হবে। একজন ব্যক্তি এত লেখাপড়া জানার পরেও বা এতভাবে কানেক্টেড হওয়ার পরেও এবং পৃথিবীর শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশের মেডেল পাওয়ার পরেও উনি কেন আমাদের এখানে গণতান্ত্রিক সে আচরণ করতে পারলেন না? এটা হচ্ছে ওনার আসলে রাজনৈতিক অভিজ্ঞতার খুবই অভাব। উনি পদক পেয়েছেন, আমেরিকার 2টা সর্বোচ্চ পদক পেয়েছেন উনি। না, ওই পদকটা তো রাখেন, ওগুলো টাকা দিয়ে পাইতো, এগুলো এমন কিছু না। এবং নোবেল বিজয়ী, একই সাথে সমস্ত টাকা তো তার পিয়ার ফার্মের, মানে একই সাথে নোবেল এবং 2টা সর্বোচ্চ পদক পাওয়া ব্যক্তি পৃথিবীতে 7 জন, তার মধ্যে উনি একজন। এবং তার পদক নিয়ে কোনো ইয়ে নেই, তার পদক কিভাবে পাইছে পাবলিক। গণতন্ত্রের এরকম একটা দেশের এত বড় পদক পাওয়া ব্যক্তি আমাদের এখানে গণতান্ত্রিক আচরণ করলেন না কেন? কারণ হচ্ছে তার রাজনৈতিক অভিজ্ঞতা নাই। এই সয়েলে তো সে রাজনীতি করে না, সে তো অন্য সয়েলের, সে তো এই সয়েলের মানুষ না। ইউনূসের প্রধান সমস্যা হচ্ছে সে বাংলাদেশকে ধারণ করে না, সে বাংলাদেশিদেরকে মানে আজে বাজে কথা বলে, বাটপার বলে, জালিয়াত বলে। তো এরকম একটা লোক এদেশে ক্ষমতা এসছে জাস্ট ফর এনজয়। সে মরার আগে একটু এনজয় করে গেছে, বা যা আমরা করি সবই তো মরার আগে করি। আমি যেমন অনুষ্ঠান করছি, আপনি করছেন, আমরা তো কোনো না কোনো একদিন তো সকলে। না, তার শখ তো বহু আগে থেকে ছিল। 111-এর আজকে কৌশলবদের খোঁজা হচ্ছিল, 111 কৌশলব খুঁজতে গেলে তো ইউনূসের নামও আসবে। কারণ আমি স্পষ্ট মনে আছে 111-এ সে রাজনৈতিক দল খোলার চেষ্টা করেছে, এবং রাজনৈতিক দল খুলতে গিয়ে ব্যর্থ হয়েছে, তার কোনো সাড়া আসে না। কারণ মানুষ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন লোকের কাছে রাজনীতি নিতে চাইবে, তার তো কোনো সেরকম অভিজ্ঞতা না, রাজনৈতিক দল কিভাবে করতে হয় সেটাও জানে না। পরে যখন দেখলো যে কোনো সারা শব্দ নয়, আমি তখন একটা লেখা লিখছিলাম যে বার্ট্রান্ড রাসেলের উদাহরণ দিয়ে। বার্ট্রান্ড রাসেল 2বার, ওর তো 1বার পাইছে, হয়তো 2বার নোবেল পাইছে। সে কিন্তু রাজনীতি নেমেছিল, কিন্তু গোহারা হারছিল, বুঝছেন? তো সে যায় শেষবেলায় যায় তার কনস্টিটিউয়েন্সিতে জিজ্ঞেস করছে যে তোমরা কেন আমাকে ভোট দাও না? বলছে এটা তোমার কাজ না, তুমি নোবেল পাইছো, তুমি জিনিস তোমার যে কাজ সেটা এটা না, এই জন্য আমরা তোমাকে ভোট দিই না। উনিও এসে বুঝেছেন যে ওনার বেল নাই এখানে। তারপরে আপনার প্রিয় লোক আনিসুল হক সাহেব যখন, তারা তখন ইয়েতে ছিলেন, মানে ওনার পেছনে ছিলেন, আপনি জানেন কিনা জানি না আমি, আমাদের সব টেলিভিশনের হেডদের উনি ডাকলেন ইয়েতে, এই গুলশান ক্লাবে। আমাকে ডাকে নাই। না, আপনি তখন টেলিভিশন হেড ছিলেন না। না, আমাকে এমনি তো ডাকে না, উনি আমার এত মানে প্রিয়, কিন্তু ওইসব জায়গায় আমাকে ডাকে, ওইসব জায়গায় ডাকে না। আচ্ছা, তারপরে পরামর্শ নিতে চাইলেন যে বিদায় নিবে কি করে, এত ফ্লপ করছে, তার রাজনীতি আগাচ্ছে না, মানে ডক্টর ইউনূস। এবার ইউনূসের হয়ে তারা পরামর্শ নিতে চাচ্ছে যে কিভাবে বিদায় নেবে। আমি বললাম যে একটা স্টেটমেন্ট নিয়ে চলে যেতে বলেন, এবং সেটাই করছে। মানে প্রেস কনফারেন্স বা মুখোমুখি হওয়ার কোনো সাহস তার নাই। তো সে কিন্তু তখনও খায়েশ ছিল যে তার রাজনীতি করবে এবং তাকে ক্ষমতা দেবে কতদিন। তাকে তো কিন্তু ইয়েও হতে চাইছিল, তাকে তো প্রথম দিকে চিন্তাও করা হচ্ছিল যে তাকে প্রধান উপদেষ্টা বানাবে। সেই লোভী লোকটা তখনও বলে দিচ্ছে কতদিন থাকবে, টেনিউর চাই, আমি 5 বছর চাই, বা এরকম একটা বড় সময় চেয়েছিল। আরো বেশি। আচ্ছা, যাক, সে হেন তেন করে ফেলবে, আল্লাহ জানে কি তখন যদি করতো কি অবস্থা হইতো। এখন 18 মাসে যা অবস্থা করে গেছে, আপনি তো আজকে লিখলেন, টিকা নাই, এত মানে একটার পর একটা বের হবে। এখন সে যে কত সুশাসন দিয়ে গেছিল বাংলাদেশকে। তো ইউনূস তখনই ব্যর্থ হয়েছে, এবং 111-এর কৌশলীদের সাথে তার সম্পর্ক ছিল, কারণ সবার রাজনীতি নিষিদ্ধ। সে তখন রাজনৈতিক দল করে মাঠে নামে। তাহলে কিভাবে এটা পারে? আজকে 111-এর কৌশলীদের যে খুঁজতেছে, তাহলে কৌশলবদের মধ্যে সেও একজন। এবং সে এবারও ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে তার কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই, এবং সে কতগুলো আবর্জনাকে নিয়ে এসেছিল এবং ওইগুলাকে দিয়ে তার সভা পরিশোধ করেছে। এই ডাস্টবিন দিয়ে কি রাষ্ট্র চলে বলেন আপনি? এগুলো তো একটা মৌলিক একটা ইয়ে থাকতে হবে যে আপনি রাষ্ট্রটাকে কিভাবে এগিয়ে নেবেন। রাজনীতিবিদদের জন্য রাজনীতি, আমাদের সাধারণ লোকের জন্য না। আপনি যতই তাদেরকে দুর্নীতিবাজ বলেন, হেন বলেন, তেন বলেন, তারা তো প্রমাণ করেছে যে এই কাজটা তাদেরই, এবং তাদের সারা ওয়ার্ল্ডে সেটা রাজনীতিদের
স্টেটকে কিভাবে সৎ রাখা যায়, স্টেট কিভাবে তাদেরকে চাপ দিয়ে রাখতে পারে, জনগণ কিভাবে চাপ দিয়ে রাখতে পারে, নির্বাচন প্রক্রিয়া কত স্বচ্ছ হতে পারে, সবগুলোর উপর নির্ভর করে তাদের সততা। জাপানে কি হচ্ছে না, 2-4 দিন পর পরে হচ্ছে না, দুর্নীতি হচ্ছে। জাপানে যদিও দুর্নীতি অনেক কমে গেছে, তারপরে রাজনীতিবিদরা দুর্নীতি করে, কোরিয়াতেও করে, সারা ওয়ার্ল্ডে করে, শাস্তি হয়, ওদের ওখানে শাস্তি হয়। কিন্তু সে কতগুলো অপদার্থকে নিয়ে এসেছিল যাদের কোনো রাষ্ট্র পরিচালনা কোনো জ্ঞান নাই, এনজিও কথা, তার আত্মীয় স্বজন, এই যে মহিলাটা যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে, তার স্বাস্থ্য সম্পর্কে কি জ্ঞান আছে বলেন? সে ইয়েতে ছিল, তার এনজিওতে কাজ করতো। সো এইভাবে সে যে লোকগুলোকে এনে গিয়েছিল, রাষ্ট্র যখন ক্ষয় হচ্ছিল, মানে ঋণ বাড়তেছিল, সব কিছুতে দেখছে যে পতন হচ্ছে, তখন ডিপ স্টেট তাকে কেন চাইবে? যারা তার কাছের লোক ছিল, যাদেরকে ডিপ স্টেট মনে করা হয়, তারাও তো তাকে এই জন্যই চাইবে না। সেই কারণে তার টেনিউর এগিয়ে এসেছে। এবং আগে যেটা বলেছিলাম, তারেক রহমানরা তো ক্ষমতায় যাবেন, বিএনপি তো ক্ষমতায় যাবে, তারা ক্ষমতার সবচেয়ে বড় অংশীদার বা দাবিদার, তারা কেন তাকে অনন্তকাল থাকতে দেবে? থাকতে দেওয়া না দেওয়ার ব্যাপারটা তো হচ্ছে জনগণের ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছা, বা আল্লাহর ইচ্ছা জনগণ ভোট দেয় না। ইউনূস তো চাইলে, তো তারা যদি চাইতো ইউনূস ইলেকশন দেবে না, 5 বছর থাকুক, সে তো দুনিয়াদারি কিছু চিন্তা করতো না, থেকে যাইতো। কিন্তু তারা যেহেতু ক্ষমতায় আসবে, তারা ক্ষমতার অংশীদার, দীর্ঘদিন আন্দোলন করেছে, রাজপথে সংগ্রাম করেছে, এবং তারা আওয়ামী লীগ বিএনপি দুইটা দল ক্ষমতার লড়াইতে তারাই পারস্পরিক শক্তি। তো সেই জায়গায় তারা কেন তারা দিবে? এই জায়গায় তারা এগিয়ে এসেছে যে না, আপনার এনাফ, এবারে যান আপনি। বিএনপি চোখ বন্ধ করে ওর যত অপকর্ম আছে সেগুলোকে মুছে দেওয়া দরকার। এবং অধ্যাদেশ যেরকম ফেলে দেবে কতগুলো, যেগুলো অপ্রয়োজনীয়, যেমন গণভোট অধ্যাদেশ, সেটাও তো একটা অপ্রয়োজনীয়, এখন প্রমাণিত। ভোট করাইছেন, আপনার ইচ্ছা ছিল, আপনি ক্ষমতা ছাড়তেছেন না, আপনার খায়েশ আছে গণভোট করবেন, তাই আমি হাঁ করছি, তখন যান। এখন ভোট হয়ে গেছে, এবং ভোটে তো অটোমেটিক কিছু লোক পাইছে, নতুবা তো এটা কুত্তাও ভোট দিতে যাইতো না, এমন পরিবেশ তৈরি হইতো যে, মানে যারা সমর্থক ছিল তারা 2-4 জন যাইতো, সাধারণ মানুষ যাইতো না। কুত্তা যেত না বলতো আমি, যে সাধারণ মানুষের যে পার্টিসিপেশন, সেটা হতো না। তো সেই অবস্থাতে যে একটা ইলেকশন হয়েছে, সেটাতে আপনি কিছু ভোট পেয়েছেন দেখাচ্ছেন, কিন্তু এটা অগণতান্ত্রিক ছিল এবং অবৈধ ছিল। সেটা আমরা এই ইলেকশনের বহু আগে থেকে বলে আসছি, প্রতিদিন বলছি, যেখানে গিয়েছি সেখানেই বলছি। আমাদের কথা তো শুনেন না, আপনি করেছেন, ওনারা সম্মিলিতভাবে করেছে, এখন বাদ দিচ্ছে। এখন অনেকগুলো অর্ডিন্যান্স বাদ দিচ্ছে যেগুলো অপ্রয়োজনীয়, এবং যেগুলো অনেকগুলো আছে তাদের খেয়াল খুশি মতো করছে, মানে তাদের প্রয়োজন অনুযায়ী তারা করে নিয়ে গেছে। ইউনূস একটা করছে যে, মনে করেন কতগুলো আইন করছে, নোবেল বিজয়ীর কর মকুব করতে হবে, তার মনের মধ্যে রয়ে গেছে, আমার নোবেল যখন পাইছিলাম তখন এটা কর নিছিল না, এটা এখন বাদ দিতে হবে, বাংলাদেশে হাজার হাজার লোক নোবেল পাবে, মানে যা ইচ্ছা তা করে গেছে। তো এই ঝঞ্ঝালগুলো ছাড়তে হবে, সব ছাড়াতে হবে। এবং সবচেয়ে বেশি যেটা জরুরি, সেটা হচ্ছে নির্বিচারে যে মানুষকে আপনি জেলে নিয়ে গেছেন, নির্বিচারে একটা রাজনৈতিক দলের বিশ্বাসের জন্য। আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল ছিল না, আওয়ামী লীগ একটা দল ছিল, তারা যার যে দলের সঙ্গে যারা অপকর্মে জড়িত ছিল, আপনি তাদেরকে সাজা দেন। আপনি দেখা গেল সবগুলারে বিদেশে পাচার করে দিয়েছেন, চলে গেছে আপনার খায়ের সব লোকজন। এই নিরীহ পোলাপান কতগুলোকে আপনি জেলে ভরিয়ে রেখেছেন। আমি জেল তো ঘুরে এসেছি, আমি দেখেছি সমস্ত লোক নিরীহ লোক, এবং এগুলো মুক্তি পাচ্ছে না। একটার পর একটা মামলা দিচ্ছে, একটার পর মামলা আসছে। এই সরকারও দিচ্ছে, মানে কি এই সরকারের ওই প্রক্রিয়া চলতেছে। আমি সেটাই বলছিলাম, 1/11 যেমন শেখ হাসিনার এক্সটেনশন, 1/11-এর এক্সটেনশন যেমন শেখ হাসিনা ছিল, এই সরকারের ওরও যাতে ইউনূসের এক্সটেনশন না হয়, সেটার দিকে সবচেয়ে আগে খেয়াল করতে হবে। আর যদি এক্সটেনশন হয়, তাহলে বিরাট একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। এবং ইউনূসের এই ঝঞ্ঝাল তারা কেন নেবে? আপনি যেটা বলছিলেন, আমিও যেটা বলছি, আমরা সবাই যেটা বলছিলাম, যে ইউনূস যদি নির্বিচারে যদি কোনো লোককে জেলে দিয়ে থাকে, এবং সেটা তাহলে এই জেল কেন হচ্ছে, বারবার কেন পিডাব্লিউ আসতেছে, বারবার কেন মানে নাম নাই আমার, তারপরও আমাকে অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে মামলা দিচ্ছে, এগুলোর ব্যাপারে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে তাদের, নতুবা একটা জাতীয় ঐক্য তৈরি হবে না। আমাদের যে বিভক্তিটা, ইউনূস যেটা খণ্ড খণ্ড করে দিয়ে গেছে, আমাদের মধ্যে পরস্পরের যে হিংসা তৈরি করে দিয়েছে, এবং এগুলো যদি না যায়, সরকার কিছুই করতে পারবে না। সরকারের তো একটা
এমন একটা পরিবেশ করতে হবে হবে যে একটা ইনক্লুসিভ সোসাইটি থাকে, একটা ইনক্লুসিভ রাজনৈতিক দল। আপনি ইলেকশন করেন নাই সেই ইনক্লুসিভিটিতে তো আর আওয়ামী লীগকে তারা কাছে পাবে না, আর আওয়ামী লীগ তো তাদের উপর অনেক অত্যাচার করেছে, এখন করবে সেটা তো ইয়ে নাই, মানে গ্যারান্টি নাই যে এখন করবে। এখন তাদের উপরে যে আপনি করেছে বলে আপনিও তাদের উপর করবেন তা তো না। আমার কথা হচ্ছে যে প্রতিহিংসা বাদ দিতে হবে, প্রতিহিংসা দিয়ে রাজনীতি করতে হবে, এবং আওয়ামী লীগ নিজেদের শুধরাইতে হবে। তারা যে অ্যাটিটিউড নিয়ে রাজনীতি করেছিল সেই দিন শেষ। তাদেরকে বুঝতে হবে যে আমরা যদি আবার রাজনীতি ফিরে আসতে চাই, ওই অ্যাটিটিউড থেকে বেরোতে হবে। এবং এই যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা যে উল্টা পাল্টা কথা বলছে, এগুলো সবগুলো যাচ্ছে, প্রতিহিংসা একটা তৈরি হচ্ছে। এবং এই যে নিরীহ কর্মীরা যে জেলে আছে, এরা জেল থেকে মুক্তি পেতে এগুলো সমস্যা তৈরি হচ্ছে, কারণ এদের অ্যাটিটিউড তো চেঞ্জ হয় নাই। তো সার্বিকভাবে সরকার যেমন নমনীয় হতে হবে, সরকার যেমন সময় বিএনপি এবং বিরোধীদের উপর অত্যাচার করেছে, আবার এখন আওয়ামী লীগের নেতারা এমন সব কথা বলছে নিজের লোকদের উপরে যাতে অত্যাচার হয় সেটা না, মানে তারা বুঝতেছে না যে এই কারণে সরকারও তাদের অ্যাটিটিউড চেঞ্জ করছে না। তো কেন তারা এগুলা করবে? মানে তারা নিজের কর্মীদেরকেও কেন এইভাবে নির্যাতনের মুখোমুখি করে দিচ্ছে তাদের উল্টাপাল্টা কথা বলে? বা এটা কি বলবো, আমি তো 15ই আগস্টে বলেছিলাম, 5 আগস্ট সরকার চলে গেছে, 15ই আগস্ট ঢাকাতে সবাইকে আসতে বলছে, সে 32 নম্বরে শ্রদ্ধা জানাতে। 32 নম্বরে তো সবসময় তো গোপালগঞ্জে যেত, টুঙ্গিপাড়ায় যেত, হঠাৎ করে 32 নম্বরে কেন? তার মানে 5 আগস্টে যে আন্দোলন হয়েছিল তার একটা কাউন্টার করতে চেয়েছিলেন আপনারা, দরকার ছিল না তো। এবং এত তাজা রক্তের মধ্যে আপনি আবার কাউন্টারে চিন্তা ভাবনা করা। অবশ্যই আপনি রাজনীতি করবেন, আপনার বিশ্বাসকে আপনি পালন করবেন, কিন্তু এটা সময় অনুযায়ী করতে হবে। সময় কখন সেটার চিন্তা হচ্ছে না। আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে মনে হয় যে নেতৃত্ব ব্যর্থ, কমপ্লিট ব্যর্থ বলেই তো তারা ক্ষমতা থেকে ছাড়তে হয়েছে। এবং তাদের যদি আসতে হয়, তরুণ নেতৃত্বকে চিন্তা করতে হবে। তাদের ইভেন তারেক জিয়ার কাছ থেকে তো শিখতে পারে তারা, যে নতুন নেতৃত্বকে কিভাবে সামনে নিয়ে আসবে, এবং নিজের দল করা সলিড লোকদেরকে কিভাবে সামনে আনবে, এগুলো তাদের শেখা হচ্ছে। তারা যে পুরনো বুড়াবুড়িদের নিয়ে এখনো বেঁচে আছে, ওই রাজনীতি আর চলবে না তো। আমরা যদিও লোকজনকে বুড়াবুড়ি বলছি, আমরা কিন্তু কম বুড়া হই নাই। না, রাজনীতি বুড়া, আমরা তো রাজনীতির খাইশ নাই, আমরা তো রাজনীতি যাচ্ছি না। কিন্তু একটা দলের নেতৃত্ব দিতে হলে আসলে মানসিকভাবে বৃদ্ধ হয়ে যাওয়া ব্যক্তি যারা কিনা নতুন রাজনীতি, নতুন বিষয় বুঝতে পারেন না, হয়তো তাদেরকে আমরা রাজনীতি থেকে অবসর নিতে বলতে পারি। এটা তো জনসেবা, আপনার নিজেরই সেবা করতে 3 জন লাগে, আপনি আমার জনসেবা কিভাবে করবেন? আমি সেটা বলতেছি, বুড়াবুড়ি ওই অর্থে বলতেছি। তাদের সবাইকে তো রাজনীতিতে এখন সক্রিয় হওয়ার সুযোগ নাই আর, এবং এই যে পারিবারিক তান্ত্রিক রাজনীতিরও সুযোগ নাই। এগুলো মাথা থেকে ফেলে নতুন করে তাদেরকে রাজনীতিতে আসতে হবে, এবং এই লাগামহীন কথাবার্তা বন্ধ করতে হবে।